হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগতম তুলি এডুকেশন চ্যানেলটিতে। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর উত্তর আলোচনা করব। তাহলে দেখো একের দাগের কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন রয়েছে, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে অশ্বত্থ গাছের নিচে মাঠে গোলাঘরে নৌকার খোলে। উত্তর হবে নৌকার খোলে। দুয়ের দাগের, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে শঙ্কর সেনাপতিকে, অভিমন্যু সেনাপতিকে, বিভীষণ দাসকে না 55 অপেরার মালিককে। উত্তর হবে অভিমন্যু সেনাপতিকে। তিনের দাগের, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে বনু গাছ বনু পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য না পাইন গাছ। উত্তর হবে পাইন গাছ। চারের দাগের দেখো, যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খ অরুণ মিত্র, গ শক্তি চট্টোপাধ্যায় না ঘ অমিয় চক্রবর্তী। উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। পাঁচের দাগের, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কী? পিছনে যাও, সাবধান, বস, কাত হওয়া। উত্তর হবে সাবধান। এবার দুয়ের দাগের প্রশ্ন দেখো কি বলেছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? উত্তর, ভর দুপুরে কবিতাটিতে পথিকজনের ছাতা বলতে একটি অশ্বত্থ গাছকে বোঝানো হয়েছে। এবার দুয়ের দাগের প্রশ্ন, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? উত্তর, শঙ্করদের বিদ্যালয়টি বঙ্গোপসাগরের 5-7 মাইলের মধ্যেই অবস্থিত, তাই পাগলা বাতাসের ভিতর সবসময় ঢেউয়ের ভিজে জলের ঝাপটা উড়ে আসে। তিনের দাগের প্রশ্নে বলেছে, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে একটি মাছরাঙা পাখির শরীরের সঙ্গে তুলনা করেছেন। চারের দাগের, আমি কথা দিয়ে এসেছি। কোন কথা দিয়ে এসেছেন? উত্তর, কথক অরুণ মিত্র বৃষ্টির দিনে আবার ভিজে ঘাসের উপর দিয়ে হেঁটে ঘাসফড়িংটির সাথে দেখা করতে আসবে, এই কথা দিয়ে এসেছেন। পাঁচের দাগের, ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? বর্ষাকালের শেষের দিকে মেয়েরা ভাদুলী ব্রত উদযাপন করে। 6, সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর, সন্ধ্যায় হাটের চিত্রটি দিনের বেলায় জনপূর্ণ হাটের থেকে সম্পূর্ণ বিপরীত। সন্ধ্যার হাট প্রদীপহীন অন্ধকার নিশ্চুপ নির্জনতায় ভরা। 7 নম্বর প্রশ্ন রয়েছে, কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়? উত্তর, কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়। এবার 8 দাগের প্রশ্ন, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের ব্যস্তভাবে সারি দিয়ে চলার কথা বলেছেন। এবার 9 দাগের প্রশ্নটা আছে, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানতেন? উত্তর, গোপালবাবুকে কেউ তার নিজের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, তুমি যে কাজের লোক ভাই, ওইটাই আসল, কে কাকে কখন কথা বলেছিলেন? উত্তর, উদ্ধৃত উক্তিটি ঘাসের পাতা পিঁপড়েকে বলা হয়েছে। এবার কখন কথা বলেছেন? উত্তরটা হবে
বৃষ্টির জলে ভেসে যাওয়া থেকে বাঁচানোর জন্য পিঁপড়েটিকে ঘাসের পাতাকে ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতা এই উক্তিটি করেছিলেন। 3 দাগের দেখো এবার কি প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এবার 3 দেখো কি প্রশ্ন রয়েছে। দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, পাইন গাছ এমন স্বপ্ন দেখে। তারপরের উত্তরটা হবে, পাইন গাছ শীতল জলবায়ুতে জন্মায়, সারা জীবন তাকে প্রবল ঠান্ডা সহ্য করতে হয়। উষ্ণতার অপ্রাপ্তির কারণেই পাইন গাছ তপ্ত বালুকা রাশির মধ্যে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। পরের প্রশ্নে আসা যাক। তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? উত্তর, এই উদ্ধৃতাংশটি বন্যপ্রাণীদের নীরব থাকার কথা বলা হয়েছে। জঙ্গলে শিকারী প্রাণীরা অসতর্ক হলে তারাও শিকারে পরিণত হয়। অযথা আওয়াজ করে শত্রুদের তারা আমন্ত্রণ করে না, নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই তারা স্বভাবত নীরব থাকে। পরের প্রশ্ন, এরা বাসা তৈরি করাবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসা বাড়ি রচনার অনুসরণে লেখো। উত্তর, কুমোরে পোকারা ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। কোন স্থান পছন্দ হলে তারা আশেপাশে বারবার ঘুরে তারা দেখে নেয় স্থানটি, এরপর খানিক দূরে উড়ে গিয়ে আবার ফিরে আসে, স্থানটিকে বিশেষভাবে পরীক্ষা করে নেয়। 2-3 বার এভাবেই পরীক্ষা করার পর কোনো সমস্যা না থাকলে তারা বাসা বানানোর জন্য কাদামাটির সন্ধানে বের হয়। পরের প্রশ্ন, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশে অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। উত্তর, লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে গদ্যাংশটিতে ধান কেটে নেওয়ার পর প্রকৃতির রুক্ষ শুষ্ক রূপের বর্ণনা করেছেন। বসু প্রকৃতির সুন্দর রূপ পরিবর্তিত হয়ে সে সময় চারিদিকে শুষ্ক রুক্ষ কঙ্কালসার মাটি দেখা যায়। নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, গাছের পাতা থাকে না, জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। পরের প্রশ্ন, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃতি হয়েছে তা আলোচনা করো। দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিভিন্নভাবে দেখিয়েছেন তার কবিতায়। সেখানে নানা মানুষ নানা সময়ে বেচাকেনা করতে হাজির হয়। অপরদিকে রাতের পটভূমিতে আঁকা হাট নিজস্ব বিষণ্ণ মনের নির্জনতার মাঝে রাত্রির অন্ধকারে ডুবে থাকে। এবার 6 দাগেরটা কি বলেছে, মাটির ঘরের দেয়ালচিত্র রচনায় সাঁওতালি দেয়ালচিত্রদের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। উত্তর, জ্যামিতির আকারকে আশ্রয় করে এবং বিভিন্ন রং দিয়ে রচিত হয় সাঁওতালি দেয়ালচিত্রগুলি। মাটির ঘরে দেয়ালচিত্র রচনায় আমরা দেখতে পাই তাদের দেয়ালচিত্রগুলিতে সমান্তরাল রেখা, চতুষ্কোণ ও ত্রিভুজের ছাড়াছাড়ি। তারা এই জ্যামিতিক আকারগুলি এঁকে তার উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলুদ রং দিয়ে সেগুলো সাজিয়ে তোলে। জ্যামিতিক আকার ও রঙের সংমিশ্রণ, এই হলো সাঁওতালিদের দেয়ালচিত্রের বিশিষ্টতা। বা 3-7 দাগের দেখো কি প্রশ্ন রয়েছে, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ ঘটেছে, আলোচনা করো। উত্তর, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবি অমিয় চক্রবর্তীর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি সারিবদ্ধ ছোট পিঁপড়েদের চলাফেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন, তবে তিনি তাদের চলাফেরার বাধা দিতে চাননি, কারণ তিনি চান না তাদের কষ্ট দিতে। তাদের চলাফেরার মধ্যে কবি জীবনের চঞ্চল ভাবটুকুকে অনুভব করেছেন। পরের প্রশ্ন, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরপরাধ আম গাছ উদ্ধৃতির কতদূর সমর্থনযোগ্য। উত্তর, ফাঁকি গল্পে একটি আম গাছকে লেখক প্রধান চরিত্র হিসাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। গোপালের বাবা বাড়ির কারো কথা না শুনে পাঁচিলের ধারে একটি আম গাছ লাগিয়েছিলেন। পরবর্তীকালে সেই গাছ সবার বড় প্রয়োজন হয়ে ওঠে। সমস্ত গল্পটিতে অন্যান্য চরিত্রগুলি
আম গাছটিকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। ফল, পাতা, ডাল, ছায়া দেওয়া গাছটি হঠাৎ ঝড়ে ভেঙে গেলে সেটি ঘিরেও অন্যান্যদের মানসিক পরিবর্তন ঘটতে দেখা যায়। তাই বলাই যায় উদ্ধৃতিটিতে বিশেষভাবে সমর্থনযোগ্য। 3 পৃথিবী সবারই হোক। এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? আশীর্বাদ গল্পে বৃষ্টির জলে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে পিঁপড়েটি পাতাকে বলেছিল, আমরা মাটির গর্তেই ভালো থাকি। এই গর্তের বাইরে পৃথিবীটি শুধুই তোমাদের। ভীত পিঁপড়েকে সাহস জুগিয়েছিল পাতা, বৃষ্টি ও জল। তাদের কথোপকথনের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে আকাশে সূর্য দেখা যায়। তাদের কথোপকথন ও সূর্যের আগমন আশীর্বাদ গল্পে এই পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ ধ্বনিত করেছে। 10 দাগের প্রশ্ন। এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন? উত্তর, গল্পকথক শিবরাম চক্রবর্তী একবার সাইকেলে হুড়ুর দিকে যেতে যেতে টায়ার খারাপ হয়ে যাওয়ার এক জনমানবহীন জংলি স্থানে আটকে পড়েছিলেন। সন্ধ্যার মুহূর্তে এক চলন্ত বেবি অস্টিন গাড়িতে তাড়াতাড়ি উঠে বসেন লেখক। গন্তব্যস্থল বলতে বলতে ভয়ে তিনি চমকে ওঠেন। সামনে চালকের স্থানে কেউ নেই, ইঞ্জিন বন্ধ, কিন্তু গাড়ি চলছে। তিনি ভাবলেন তিনি ভূতের খপ্পরে পড়েছেন। সেই শীতেও লেখকের ঘাম দেখা গিয়েছিল। গল্পকথক এই অবস্থারই সম্মুখীন হয়েছিলেন। 4 দাগের প্রশ্নে বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। প্রশ্নে বলেছে, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। দেখো এখানে করে দেওয়া হয়েছে। র উচ্চারণ হচ্ছে, দেখো, নি যুক্ত দেশ, নির্দেশ, রটা এখানে বিসর্গেই পরিণত হয়েছে। প্রাত যুক্ত আস, প্রাতরাস, অর্থাৎ বিসর্গ উঠে গিয়ে র উচ্চারণ হচ্ছে আর র বসেছে। 2 দাগেরটা দেখো কি বলেছে, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন দুটি উদাহরণ দাও। উত্তর দেখো, নি যুক্ত রস, নি রস। দেখো নিয়ের যে বিসর্গটা, এটা যখন নিরস লিখেছি ওটা লুপ্ত হয়ে দীর্ঘয়ে রূপান্তরিত হয়েছে। আর একটা উদাহরণ হচ্ছে নিরোগ, নি যুক্ত রোগ, নিরোগ। বুঝতে পেরেছো তাহলে সবাই? এবার 3টা কি বলেছে, উদাহরণ দাও জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। উত্তর, জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ হলো কি, দেশ বিদেশ। শব্দখণ্ড বা সাধিত শব্দাংশের জুড়ের শব্দের উদাহরণ হচ্ছে উপকার। এবার 4-4টা কি বলেছে দেখো, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? উত্তর হচ্ছে, সংখ্যাবাচক শব্দ বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝায়, কিন্তু পূরণবাচক শব্দ শুধুমাত্র সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝায়। এখানে পরের প্রশ্নে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে নিরঙ্কুশ, নিহ যুক্ত অঙ্কুশ, নিরঙ্কুশ। এবার 5 দাগেরটা কি বলেছে দেখো, যে প্রশ্ন রয়েছে শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর দেখো, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় 3টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো 1 সংস্কৃত বা তৎসম অনুসর্গ, 2 তদ্ভব অনুসর্গ, 3 বিদেশি অনুসর্গ। এবার 5-2 কি প্রশ্ন বলেছে, উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কেন? উত্তর দেখে নাও। প্রত্যয় শব্দটির অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে এবং মূল শব্দের প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্যপ্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম হলো আদ্যপ্রত্যয়। 3 দাগেরটা এবার দেখো, ধাতু বিভক্তি বলতে কি বোঝো? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ করে উঠলে সেটিকে আমরা ধাতু বিভক্তি বলি। যেমন কর, এটা ধাতু, এ হচ্ছে বিভক্তি, যেমন শব্দটা জুড়ে কি হয়েছে, করে।
ধাতু বিভক্তি একসাথে বসেছে। এবার 4 দাগেরটা দেখো, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। আশা, আশা, স্বর্গ আর স্বর্গ দুটোই। উত্তর দেখো, আ তালবের সহায়িকা মানে হচ্ছে ভরসা বা আকাঙ্ক্ষা, আর দন্তের সহায়িকা মানে হচ্ছে আগমন করা। আর দন্তেস্ব গয়রেব স্বর্গ মানে হচ্ছে অধ্যায় বা গ্রন্থের পরিচ্ছদ, আর দন্তেশ্বয়ে গয়রেব শব্দের অর্থ হচ্ছে দেবলোক। তার পাঁচটা কি বলেছে, পদান্তর করো, জগৎ জটিল। উত্তর কি হবে, জগৎ থেকে হচ্ছে জাগতিক, আর জটিল মানে জটা। 6টা দেখো, অনধিক 100 শব্দ অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব। দেখো উত্তরটা, বাংলার উৎসবটা কি নিয়ে না, ভূমিকা দিয়ে স্টার্ট করছি আমি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালিদের জীবনে যতই সমস্যা আসুক, তাদের উৎসবের আনন্দ স্রোতে কখনো ভাটা পড়েনি। সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার শুভ ইচ্ছাই বাঙালির উৎসবের মূল শক্তি। এবার পয়েন্ট দিচ্ছি, বিভিন্ন উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে সমস্ত বাঙালির হৃদয় আনন্দে মেতে উঠতে চায়। এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি উৎসব হলো ঈদ, মহরম, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রভৃতি। সামাজিক উৎসবের মধ্যে হলো অন্নপ্রাশন, বিয়েবাড়ি, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী উল্লেখযোগ্য। ঋতু উৎসবের মধ্যে বসন্ত উৎসব, হোলি, নবান্ন উৎসব এছাড়া জাতীয় উৎসবের মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সর্বত্র পালন করা হয়। এবার লাস্টে আমি দিচ্ছি উপসংহার। প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেয় এই উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মেতে উঠতে পারি আমরা। বাঙালিদের জীবনে উৎসবের প্রয়োজন ও গুরুত্ব তাই অপরিসীম। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখে যদি একটুকু উপকার হয়ে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওটিকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না।